হৃৎপিণ্ডের যে রোগগুলো আছে বা এর যে অস্বাভাবিকতা এর উপর ভিত্তি করে কিন্তু এর পরের অংশটা আমাদের সাজানো হয়েছে, অর্থাৎ হৃদরোগের বিভিন্ন অবস্থা এবং এই অবস্থার ক্ষেত্রে করণীয় কি কি সেই সম্পর্কে। তো আসো যে প্রথম যে বিষয়টি উল্লেখ আছে এখানে যে বুকে ব্যথা বা অ্যানজাইনা, অর্থাৎ অ্যানজাইনা মানে কি, বুকে ব্যথা যখন হৃৎপিণ্ডের হৃৎপেশিতে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পৌঁছায় না, অর্থাৎ অক্সিজেনের কি হয়, অপর্যাপ্ততা দেখা যায়, তখনই এই অ্যানজাইনা বা বুকে ব্যথার সৃষ্টি হয়। তাহলে খেয়াল করো যে হৃৎপেশি যখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে পারে না, তখন বুক নিষ্পেষিত হচ্ছে বা দম বন্ধ হয়ে যাচ্ছে, এমন অবস্থার সৃষ্টি হয়। তখন এই অবস্থাকে কি বলা হয়, বুকে ব্যথা বা অ্যানজাইনা। তো এই বুকে ব্যথাকে, এই অ্যানজাইনাকে আবার বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস। অ্যানজাইনা পেক্টোরিস কিন্তু আসতে পারে যে অ্যানজাইনার অপর নাম কি, অ্যানজাইনা পেক্টোরিস। এই অ্যানজাইনাকেই মূলত কিন্তু হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা বলে মনে করা হয়। তাহলে হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা কোনটি, অ্যানজাইনা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা বলে মনে করা হয় কোনটিকে, অ্যানজাইনাকে। তারপরে দেখো যে এই যে অ্যানজাইনা বা বুকে ব্যথা এর লক্ষণগুলো কি কি, কোন কোন লক্ষণ দেখে বুঝবো এটা হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্ব অবস্থা। তো প্রথম যে লক্ষণটা আছে সেটা হচ্ছে উরুফলক বা স্টারনামের পিছনে বুকে ব্যথা হয়। এই যে আমাদের এই জায়গাটা, এটা হচ্ছে কি স্টারনাম, স্টারনামের ঠিক পিছনে যদি বুকে ব্যথা হয় তবে সেইটাকে বলা হয় কি, অ্যানজাইনার লক্ষণ। তারপরে দেখো যে ব্যায়াম বা অন্য শারীরিক কাজে মানসিক চাপ, অতিভোজন বা হচ্ছে আতঙ্কে বুকে ব্যথা হতে পারে। ব্যথা যদি 5 থেকে 30 মিনিট স্থায়ী হয় তাহলে এটা কোনো স্বাভাবিক বুকে ব্যথা নয়, এটা হচ্ছে অ্যানজাইনার বুকে ব্যথা। তাহলে অ্যানজাইনার বুকে ব্যথার সময়কাল কত, 5 থেকে 30 মিনিট। যদি বুকে ব্যথার সময়কাল 5 থেকে 30 মিনিটের মতো স্থায়ী হয় তবে তাকে অ্যানজাইনা বলে। দেখো যে অ্যানজাইনার কারণে কোথায় কোথায় ব্যথা হয়, গলা, কাঁধ, চোয়াল, বাহু, পিঠ, এমনকি দাঁতেও ব্যথাটা কি হতে পারে, ছড়াতে পারে। আবার অনেক সময় এমন হয় যে ব্যথাটা কোথা থেকে আসতেছে এটা রেকগনাইজ করা যায় না, অর্থাৎ অনেক সময় ব্যথা কোথা থেকে আসে তা বোঝা যায় না। এছাড়াও বুক ব্যথার সাথে সাথে বুক জ্বালা পড়া, চাপ, নিষ্পেষণ বা আড়ষ্ট ভাব সৃষ্টির মাধ্যমে অস্বস্তির প্রকাশ ঘটায়। এরপরে দেখো যেহেতু বুকের ব্যথা তারপরেও এইগুলা হচ্ছে চাপ, নিষ্পেষণ, আড়ষ্ট ভাব, এর সাথে সাথে কি হয়, হজমে গন্ডগোল এবং বমি বমি ভাবও হতে পারে। এবং যেই শ্বাস প্রশ্বাস সেটা কি হয়, ঘন ঘন শ্বাস প্রশ্বাস কিংবা বুকে ব্যথার কারণে দম ফুরিয়ে আসছে বলে মনে হয়। অনেকেই আসলে কি করে যে অ্যানজাইনার বুকে ব্যথা নাকি এমনি বুকে ব্যথা এটা রেকগনাইজ করতে না পারার কারণে হার্ট অ্যাটাকের পূর্ব অবস্থা কিন্তু বুঝতে পারে না, পরবর্তীতে তারা কি হয়, হার্ট অ্যাটাকের শিকার হয়। তো এর করণীয় কি, এর করণীয় হচ্ছে যে প্রতিকারের থেকে প্রতিরোধী উত্তম। এই কথাটা এই অ্যানজাইনার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট, যে সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং তা ধরে রাখাই হচ্ছে অ্যানজাইনা প্রতিরোধের প্রধান উপায়। এটা কিন্তু বয়স ভেদে এবং লিঙ্গ ভেদে আলাদা আলাদা হয়ে থাকে। তো এর ক্ষেত্রে যে প্রতিরোধ সেটা হচ্ছে কি, নিয়মিত হাঁটা চলা বা ব্যায়াম, স্থূলতা প্রতিরোধ, অর্থাৎ অতিরিক্ত মোটা হওয়ার কারণেও কিন্তু এই বুকে ব্যথা বা হচ্ছে হার্ট অ্যাটাকের জিনিসগুলো ঘটতে পারে। সুষম বা হৃদবান্ধব খাবার খাওয়া, রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখা। অতিরিক্ত কোলেস্ট্রল কিন্তু আমাদের যে রক্তনালিকা বা রক্তবাহিকা সেগুলোর কিন্তু ব্লকেজের সৃষ্টি করে, তো এইটার কারণে কিন্তু আমাদের হার্ট অ্যাটাক দেখা যায়। এছাড়া ডায়াবেটিস প্রতিরোধ বা নিয়ন্ত্রণ রাখা, ধূমপান ত্যাগ করা, মদ পানের তাদের কাছে না যাওয়া এবং বছরে একবার শরীরের সম্পূর্ণ চেক আপ করিয়ে নেওয়াই কিন্তু এই অ্যানজাইনা বা বুকে ব্যথার প্রধান প্রতিরোধ হতে পারে। এরপরে আসো যে হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক জিনিসটা কি, দেখো চর্বি জাতীয় পদার্থ
যদি রক্তবাহিকা বা রক্তনালিকার ভিতরে অবস্থান করার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা আছে এটা করোনারি ধমনীতে পৌঁছাতে বাধা দেয়, তখন এই যে হার্টের অস্বাভাবিক হৃদস্পন্দন তৈরি হয়, তখন তাকে বলা হয় কি হার্ট অ্যাটাক। তো এর ক্ষেত্রে কি দেখা যায়, যে হৃদপেশি যেটা থাকে সেটা হচ্ছে ধ্বংস হয়ে যায়। তো হৃদপেশি ধ্বংস হয়ে যায় বা মরে যায়, তো ওই জায়গাটার কি করে না, পাম্প করতে পারে না, অর্থাৎ হৃৎপিণ্ডের যে স্বাভাবিক ক্রিয়া অর্থাৎ সংকোচন এবং প্রসারণ এই কাজটা কিন্তু আর সেই জায়গাটা করতে পারে না। এই জন্য কি বলা হয়, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনও বলা হয়। অর্থাৎ মায়োকার্ডিয়াল মানে কি হৃৎপেশি, আর ইনফ্রাকশন মানে কি অপর্যাপ্ত রক্ত প্রবাহের কারণে টিস্যুর মৃত্যু। তো এই টিস্যুর মৃত্যু যখন হয়ে যাবে তখন কিন্তু সেটার সংকোচন এবং প্রসারণে ভূমিকা রাখতে পারবে না। তো দেখো এই হার্ট অ্যাটাকের বিষয়টা আমরা একটু দেখে আসি। দেখো যে এখানে কিন্তু আমরা হার্টের অবস্থানটা এবং এর যেই কৈশিক নালিকা, ধমনী, শিরা, উপশিরা এইগুলো কিন্তু দেখতে পাচ্ছি, এবং হার্টের অবস্থানটা কোথায় সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। এবার দেখো শুধুমাত্র কি দেখা যাচ্ছে, শুধুমাত্র এর শিরা, উপশিরা এবং হৃৎপিণ্ড দেখা যাচ্ছে। এরপরে আসো এই যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এইটা দেখো হার্ট কিন্তু পাম্প করতেছে। এখন এই যে রক্তনালিকা বা রক্তবাহিকা যার ভিতর দিয়ে ব্লাড সেলগুলো প্রবাহিত হচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে, এই যে সরু হয়ে যাচ্ছে, কারণ এখানে একটা প্লাগ জমে গেছে। তো প্লাগ জমে যাওয়ার কারণে এই রক্তগুলো কিন্তু আগে মতো আর প্রবাহিত হতে পারছে না। তো এটা আস্তে আস্তে ব্লকেজের সৃষ্টি করে এই যে টিস্যুর মৃত্যু ঘটাচ্ছে, যার কারণে এই হৃৎপিণ্ডের এই অংশটা কিন্তু আর সংকোচন প্রসারণে অংশগ্রহণ করবে না। তো এইটা হচ্ছে ডেড কার্ডিয়াক মাসেল। তো এইটার কারণে এই যে যখন হার্ট অ্যাটাক হয় তখন হার্ট অ্যাটাকের কারণে কি দেখা যায়, বুকে ব্যথার সৃষ্টি হয় বা বুক নিষ্পেষিত হয়ে আসছে বলে মনে হয়। দেখো যেই জায়গাটিতে ব্লকেজ হয়েছে সেই জায়গাটিতে এখন যদি আমরা তরল পদার্থ অধিক পরিমাণে চালনা করি, সেখানে কিন্তু ব্লকেজটা কি হয়ে গেছে, সরে গেছে, এবং নতুন ব্লাড সেল দ্বারা সেই জায়গাটা কি হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। এছাড়াও আমরা কিন্তু এনজিওপ্লাস্টির মাধ্যমে কিন্তু ব্লকেজটা সমস্যার সমাধান করতে পারি। দেখো যেই জায়গাটুকু সরু বা ন্যারো হয়ে গেছে সেই জায়গাটাতে বেলুন এনজিওপ্লাস্টির মাধ্যমেও কিন্তু ছিদ্রটা কি করা হচ্ছে, প্রসারিত করা হচ্ছে, যার মাধ্যমে আগের মতোই কিন্তু ব্লাড সেলগুলো প্রবাহিত হতে পারবে। তো এটা ছিল হচ্ছে কি হার্ট অ্যাটাক কেন হয় এবং হার্ট অ্যাটাক প্রতিরোধে আমাদের কি কি করণীয় এবং এর চিকিৎসা সম্পর্কে। তো এখন আমরা দেখব হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি কি আছে, অর্থাৎ যেই লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা কি হার্ট অ্যাটাক নাকি অন্য কোনো সমস্যা বা সাধারণ বুকে ব্যথা। তো প্রথমত যেই কাজটা হয় সেটা হচ্ছে আমাদের বুকে অস্বস্তি দেখা যায়, অর্থাৎ বুকের ঠিক মাঝখান বরাবর যে অস্বস্তি হয় এবং এটা কয়েক মিনিট থাকে। সেই মিনিটের সময়কালটুকু কত বলছি, 5 থেকে 30 মিনিট, কারণ অ্যানজাইনার সময়কাল কত বলছিলাম, 5 থেকে 30 মিনিট। আর অ্যানজাইনা যেহেতু হার্ট অ্যাটাকের পূর্ব অবস্থা, সেহেতু এই ব্যথাটার সময়কাল হবে কত, 5 থেকে 30 মিনিট, 5 থেকে 30 মিনিট। এটা হচ্ছে কি বুকে অস্বস্তি। বুকে অস্বস্তির মধ্যে ব্যথার সাথে সাথে বুকে অস্বস্তি, চাপ, মোচড়ানো, আঁচড়ানো বা ব্যথা অনুভূত হয়। এরপরে আসো যে ঊর্ধ্বাঙ্গের অন্যান্য অংশ অস্বস্তি। বুকে অস্বস্তির সাথে সাথে ঊর্ধ্বাঙ্গ যেগুলো আছে, ঊর্ধ্বাঙ্গ কি কি আছে দেখো, যে এক বা উভয় বাহু অর্থাৎ 2 হাত, পিঠ, গলা, চোয়াল, পাকস্থলীর উপরের অংশে অস্বস্তি বা ব্যথা অনুভব। এইগুলো হচ্ছে কিসের ভিতর পড়বে, ঊর্ধ্বাঙ্গের ভিতরে। ঊর্ধ্বাঙ্গের ভিতরে যে অস্বস্তি, বুকে যে অস্বস্তি, সবকিছু কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ। এরপরে আসো ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস। বুকে অস্বস্তির সময় ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস ঘটে। অনেক সময় বুকে অস্বস্তি হওয়ার আগেও এমন অবস্থা দেখা দিতে
পারে। যেহেতু ঠিক মতো হৃৎপিণ্ডটা পাম্প করতে পারতেছে না, তখন কিন্তু আমাদের কাছে মনে হবে কি যে আমাদের অক্সিজেন সরবরাহটা কিন্তু ঠিকঠাক নাই। তখন এই ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাসের যে লক্ষণ সেটা কিন্তু দেখা দিবে। তারপরে আসো হচ্ছে কি বমি বমি ভাব, অর্থাৎ পাকস্থলীতে যখন অস্বস্তি দেখা দেবে তখন কি হবে, এটা বমি বমি ভাব বা বমি হওয়া, হঠাৎ মাথা ঝিমঝিম করা বা ঠান্ডা ঘাম বের হয়ে যাওয়া, এইগুলো কিন্তু দেখা দিবে। এছাড়াও যখন বুকে ব্যথা হবে তখন কিন্তু যে ঘুমে ব্যাঘাত এটা ঘটবে বা নিজেকে শক্তিহীন বা শ্রান্ত বোধ করা। যেহেতু অক্সিজেন সরবরাহ নাই, সেটা কিন্তু আমাদের ব্রেনেও অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই দিতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, ঘুমে ব্যাঘাত ঘটবে। এরপরে আসো যে এর যে প্রতিরোধ সেই সম্পর্কে। প্রতিরোধ মানে কি, যে আমাদের যেই সব খাবার খাওয়ার কারণে আমাদের হার্টে ব্লকেজের সৃষ্টি হচ্ছে সেইগুলো এড়িয়ে চলা। তো প্রথমত যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি, টাটকা ফল এবং কি সবজি খেতে হবে। তারপরে কি, চর্বি বা কোলেস্ট্রল যুক্ত খাবার বাদ দিতে হবে। যেহেতু চর্বি এবং কোলেস্ট্রল এটা হজম করাটা কি একটু কষ্ট, এই জন্য এটা কিন্তু আমাদের দেহেই সঞ্চিত অবস্থায় থাকে এবং কোনো কোনো সময় রক্তের সাথে বাহিত হয়ে এটা কিন্তু রক্তনালিকা বা রক্তবাহিকার ভিতরে অবস্থান করে রক্তের ব্লকের সৃষ্টি করে। তো এই ক্ষেত্রে চর্বি ও কোলেস্ট্রল যুক্ত খাবারকে কি করতে হবে, বাদ দিতে হবে। এরপরে আসো বডি মাস ইন্ডেক্স মেনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। তো বডি মাস ইন্ডেক্সটা কি, যে আমার যে উচ্চতা তার সাথে আমার ওজনের তারতম্যটা ঠিক আছে নাকি। বডি মাস ইন্ডেক্স মানে কি, বিএমআই। তো বিএমআইটা আমরা নির্ণয় করি কি, আমাদের যে দেহের ওজন সেটা কিলোগ্রাম এককে এবং আমাদের যে উচ্চতা সেটা মিটার এককে, কেজি পার মিটার স্কোয়ার, এই এককে আমরা মূলত বডি মাস ইন্ডেক্স বা হচ্ছে বিএমআইটা নির্ণয় করে থাকি। তো এইটা দেখে আমরা বুঝতে পারি আমরা স্থূলতার কত নম্বর ধাপে আসি, বা আমাদের স্বাভাবিক ওজন আছে নাকি হচ্ছে তার থেকে কম আছে বা অতিরিক্ত ওজন আছে। তো এইটা আমাদের প্রথমে নির্ণয় করে তারপর হচ্ছে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তারপরে দেখো যে সঠিক ওজন, রক্তে কোলেস্ট্রলের মাত্রা, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কি করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে এবং এই ব্যায়ামের সময়কাল হচ্ছে প্রতিদিন 30 মিনিট। কত, 30 মিনিট এই যে ব্যায়াম করা লাগবে সেটার সময় হচ্ছে কত, 30 মিনিট। এবার দেখো যে কেউ যদি, যাদের হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিছে তার ভিতরে যদি কেউ থাকে ধূমপায়ী, অবশ্যই তাকে কি করতে হবে, ধূমপান ত্যাগ করতে হবে। কারণ হার্ট এমনিতেই কি করতে পারতেছে না, পাম্প করতে পারতেছে না। এরপরে যদি এমফাইসেমার লক্ষণ দেখা যায়, হার্ট কিন্তু আরো বেশি কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তখন কিন্তু যেটুকু হার্টের অংশ ভালো ছিল সেটুকু কিন্তু আর পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই দিতে পারবে না। এছাড়া যেহেতু ধূমপান ত্যাগ করতে হবে, সাথে সাথে কি ত্যাগ করতে হবে, অ্যালকোহলও ত্যাগ করতে হবে। তারপরে দেখো যে কোলেস্ট্রল, রক্তচাপ ও ডায়াবেটিস কিসে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। যেহেতু এইচডিএল যেটা আছে কোলেস্ট্রল, এটা আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু এলডিএল কোলেস্ট্রলটা আমাদের জন্য খারাপ। এই জন্য কোলেস্ট্রল কমানো থেকে আমাদের কোলেস্ট্রলটা কি করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। এরপরে দেখো যে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নিয়মিত ওষুধ চালিয়ে যেতে হবে বা বন্ধ করতে হবে। এবং শেষে যেটা আছে, বছরে অন্তত একবার সমগ্র দেহ চেক আপের ব্যবস্থা করতে হবে। আমাদের হার্ট অ্যাটাকটা যেহেতু কোলেস্ট্রল, চর্বি, বিএমআই সব কিছুর উপরেই নির্ভর করতেছে, এই জন্য সম্পূর্ণ দেহের চেক আপটা আমাদের প্রতি বছরই করানো উচিত। এইগুলো হচ্ছে আমাদের কি, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রতিরোধ। এটা হচ্ছে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রতিরোধ। আমাদের যদি প্রশ্ন আসে হার্ট অ্যাটাকের প্রতিরোধ লক্ষণ, আমাদেরকে প্রথমে লক্ষণ এবং পরে প্রতিরোধ সম্পর্কে উল্লেখ করতে হবে। এরপরে আসো যে হার্ট ফেইলর মানে কি, হার্ট ফেইল করতেছে। কিসে ফেল করতেছে, দেখো হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারে না। হৃৎপিণ্ড দেহকে রক্তের যোগান দিতে পারতেছে না। আগেরটা ছিল যে অক্সিজেনের অভাবে টিস্যুর মৃত্যু, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। এখন হচ্ছে দেহর যেই পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেটা হচ্ছে হৃৎপিণ্ড দিতে পারছে না, অর্থাৎ ফেল করতেছে। তো এই জন্য একে বলা হয় কি, হার্ট ফেইলর। যেমন দেখো অনেক সময় হৃৎপিণ্ড রক্তে পরিপূর্ণ হতে না পারায়, কখনো বা হৃৎপ্রাচীরে যথেষ্ট শক্তি না থাকায় এমনটি হতে পারে।
হার্ট ফেলারের কারণে কিন্তু হৃৎপিণ্ডর এমন কিছু হয় না যেতে হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে বা থেমে গেছে এরকম বোঝায়। হৃৎপিণ্ড শুধুমাত্র তার যে পরিমাণ চাহিদা এই পরিমাণ রক্তের যোগান দিতে পারে না, এটাকেই বলা হয় কি হার্ট ফেইলর। তো হার্ট ফেইলরের যে লক্ষণগুলো আছে সেগুলো যদি আমরা খেয়াল করি, প্রথমে যে লক্ষণটা আছে সক্রিয় নিষ্ক্রিয়, এমনকি ঘুমের মধ্যেও শ্বাসকষ্টে ভোগা। ঘুমের সময় মাথার নিচে দুটো বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যায়, অর্থাৎ স্বাভাবিক যে শ্বাস প্রশ্বাস সেটা কিন্তু আমরা চলমান রাখতে পারি না এই হার্ট ফেইলর ঘটলে। তারপরে দেখো যে সাদা বা গোলাপি রঙের রক্ত মাখানো মিউকাস সহ স্থায়ী কাশি বা ফুসফুস করে শ্বাস প্রশ্বাস, অর্থাৎ আমরা যখন কাশি দিব তার সাথে কি সাদা বা গোলাপি রঙের মিউকাসও বের হবে। তারপরে দেখো যে শরীরের বিভিন্ন জায়গার টিস্যুতে তরল জমে ফুলে ওঠে। হার্ট যখন পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারে না তখন আমাদের টিস্যুতে বিভিন্ন জায়গায় তরল জমে ফুলে উঠবে। এরপর আছে পা গোড়ালিতে পায়ের পাতা উদর ও যকৃতে স্ফীত হয়ে যায়, জুতা পরলে গেলে হঠাৎ আচ্ছাটও মনে হয়, অর্থাৎ যেহেতু টিস্যুগুলো ফুলে উঠতেছে, এই টিস্যুগুলো তো আমাদের সমগ্র দেহেই উপস্থিত, তো এই জন্য পা গোড়ালি পায়ের পাতা উদর এগুলো কি হয়ে যায় স্ফীত হয়ে যায়, অর্থাৎ ফুলে ওঠে। এছাড়া প্রতিদিন সব কাজে সবসময় কি ক্লান্তি ভাব, যেহেতু পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারতেছে না তাহলে দেহর কি মনে হবে দুর্বল মনে হবে, এজন্যই সবসময় কি দেখা যায় ক্লান্তি ভাব দেখা যায়। এছাড়া পরেরটা দেখো যে পাকস্থলী সবসময় কি মনে হবে ভরা কিংবা বমি বমি ভাব থাকে। এরপরের পয়েন্ট হচ্ছে হৃদস্পন্দন এত দ্রুত হয় যেন হৃৎপিণ্ড একটা প্রতিযোগিতায় নেমেছে, যেহেতু হার্টটা ফেইল করছে কি পর্যাপ্ত রক্ত যোগান দিতে, কিন্তু তার সিগন্যালটা কি দিচ্ছে যে রক্ত আরো দরকার, তো এই রক্ত উৎপাদনের জন্য সে অস্বাভাবিকভাবে স্পন্দিত হতে থাকে, যেন মনে হয় সে হচ্ছে কি একটা প্রতিযোগিতায় নেমেছে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি আসে যে কোন রোগের ক্ষেত্রে হৃৎপিণ্ড একটা প্রতিযোগিতায় নেমেছে বলে মনে করা হয় সেটা কি হবে হার্ট ফেইলর, কিন্তু এখানে হার্ট অ্যাটাক অ্যানজাইনা হার্ট ফেইলর সবকিছু কিন্তু আছে, এর উত্তর কি হবে হার্ট ফেইলর। এছাড়া দেখো যে কাজকর্ম চলনে অসামঞ্জস্যতা এবং স্মৃতিহীনতাও কিন্তু প্রকাশ পায়। এরপর আসো যে হার্ট ফেইলারের প্রতিকার। হার্ট ফেইলারের প্রতিকার কি আছে যে 3 ধরনের চিকিৎসার মাধ্যমে সুস্থ রাখার চেষ্টা করা হয়। একটা হচ্ছে কি জীবনযাপন পদ্ধতির যেই পরিবর্তন সেটা, জীবনযাপন পরিবর্তন কি অবশ্যই খাবারের ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে, অর্থাৎ স্বাস্থ্যসম্মত আহার রোগীদের প্রধান অবলম্বন করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যেই খাদ্যগুলো তার জন্য দরকার সেই খাদ্যগুলো তার খাবারের তালিকায় রাখতে হবে। এরপরে আসে হচ্ছে ওষুধ গ্রহণ। হার্ট ফেইলারের ধরন দেখে চিকিৎসক যেসব ওষুধ নির্বাচিত করবেন নিয়মিততা শোভন করতে হবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত চিকিৎসক বলেছেন ততদিন পর্যন্ত সেটা কি করতে হবে ব্যবহার করতে হবে বা অব্যাহত রাখতে হবে। এবং তার পরবর্তী যে পয়েন্টটা সেটা হচ্ছে কি অন্যান্য চিকিৎসাও চালিয়ে যাওয়া, যেমন দেখো যে হার্ট ফেইলার যেন খারাপের দিকে মোড় না নেয় সেদিকে দৃষ্টি রেখে বিভিন্ন শারীরিক অব্যবস্থাপনা সারিয়ে তুলতে হবে বা নিয়ন্ত্রণে রাখতে হবে, যেমন কি শরীরের ওজন বেড়ে যাওয়ার অর্থ টিস্যুতে কিন্তু পানি জমে থাকে। আমরা কিন্তু হার্ট ফেইলারের যে লক্ষণটা দেখেছিলাম সেটা কি ছিল যে টিস্যুর বিভিন্ন জায়গায় হচ্ছে কি হচ্ছে পানি তরল জমে ফুলে উঠতেছে, তো এই শরীরের ওজন বেড়ে যাওয়ার অর্থই মানে কি টিস্যুতে কি হয়ে গেছে পানি জমে থাকে। চিকিৎসকদের বলতে হবে কখন ওজন পরীক্ষা করাতে হবে এবং ওজন পরিবর্তন হবে কখন তাকে রিপোর্ট করতে হবে, অর্থাৎ ওজন পরিবর্তনের মাধ্যমেও কিন্তু আমরা বুঝতে পারবো যে কখন আমাদের হার্ট ফেইলরের লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে কখন পাচ্ছে না। কারণ আমাদের যদি হার্ট ফেইল করে তখন কিন্তু যে ওজন সেটা কিন্তু এই যে তরল জমা হচ্ছে, তরল জমা হওয়ার মাধ্যমে ওজনটা কি করবে বাড়িয়ে দিবে, তো এই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তারপরে দেখো যে হৃদরোগ নির্ণয়। আমাদের যে হৃদরোগ আমরা হচ্ছে দেখলাম একটা হচ্ছে হার্ট অ্যাটাক, একটা হচ্ছে হার্ট ফেইলার, একটা হচ্ছে অ্যানজাইনা, আপাতত যে 3টা দেখলাম এটার ক্ষেত্রে কিন্তু এদের লক্ষণ চেনার জন্য যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো কিন্তু আলাদা আলাদা। তো দেখো প্রথমে 1 নম্বর যে পয়েন্ট আছে চিকিৎসকগণ হার্টের বিটের হার বৃদ্ধি, হৃৎপিণ্ডের অস্বাভাবিক শব্দ, তারপরে এই যে পা ফুলে যাওয়া, ঘাড়ের শিরা ফুলে যাওয়া, যকৃত বড় হয়ে যাওয়া, এই কিন্তু হৃদরোগ নির্ণয় করতে পারেন এইগুলো দেখেই। তো প্রথমে যে কথাটা সেটা হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থা। এখন হৃৎপিণ্ডের অবস্থা কিভাবে নির্ণয় করতে পারবো এক্সরে করে। তো এই যে হৃৎপিণ্ডের অবস্থা এইটা নির্ণয় করার জন্য আমরা কি করব বুকের
এক্স রে করব। এক্স রে করানোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের হৃৎপিণ্ডের অবস্থাটা কি। তারপরে দেখো যে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়, প্রাথমিক যদি বলে সেক্ষেত্রে আমরা করব কি, ইসিজি। প্রাথমিক বললে কি করব, ইসিজি। ইসিজি মানে কি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। কার্ডিও মানে হৃৎপিণ্ডের যেই ইলেকট্রোমেটিক যেই চিত্র, এটা কিন্তু আমরা দেখতে পারবো ইলেকট্রোকার্ডিওগ্রামের মাধ্যমে। তো এটার ক্ষেত্রে কি করা হয়, প্রাথমিক রোগ নির্ণয় করা হয়। এরপরে দেখো যে হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা, কার্যক্ষমতা কাদের দেখা হয়, যারা হচ্ছে ব্যায়াম করে বা হচ্ছে একটু ব্যায়াম করার মাধ্যমে যাদের হৃৎপিণ্ডের পরীক্ষা করা হয় তাদের ক্ষেত্রে করা হয় ইটিটি, অর্থাৎ এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এটাই দিয়ে কি বোঝা হয়, কার্যক্ষমতা। তাহলে প্রথমে আমরা দেখলাম হৃৎপিণ্ডের অবস্থা, এটা বুকের এক্স রে করলেই দেখা যাবে। তারপর হচ্ছে প্রাথমিক রোগ, জাস্ট প্রাথমিক রোগের ক্ষেত্রে হচ্ছে ইসিজি, যদি কার্যক্ষমতা দেখা লাগে তখন হচ্ছে ইটিটি। এরপর আসো যে বিএনপি। বিএনপির ক্ষেত্রে আমরা মনে রাখবো বিএনপি ফেইল করে। বিএনপি প্রতিবার কি করে, ফেইল করে, অর্থাৎ নির্বাচনে ফেইল করে। তারপরে মনে রাখবো বিএনপি ফেইল। তো এইখানে মনে রাখতে হবে যে রক্তের বিএনপি অর্থাৎ ব্রেন নিউরোলেটিক পেপটাইড, এটা কি করে, হার্ট ফেইলর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তাহলে হার্ট ফেইলর সম্পর্কে জানার জন্য যে পরীক্ষা সেটাকে বলা হয় বিএনপি অর্থাৎ ব্রেন নেট্রিউটিক পেপটাইড। এটা গেল। তারপর হচ্ছে করোনারি অ্যানজিওগ্রাম। অ্যানজিওগ্রাম করা হয় মূলত রক্তনালীতে কোনো ব্লকেজ আছে নাকি দেখার জন্য। অ্যানজিওগ্রাম করা হয় ব্লকেজ দেখার জন্য। তো করোনারি অ্যানজিওগ্রাম করা হবে কি, হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো ব্লক আছে নাকি তা নির্ণয়ের জন্য। এরপরে আসো যে হৃৎপিণ্ডের পেশির অবস্থা, অর্থাৎ এমআরআই। এমআরআই মানে কি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। আমাদের পেশির কোনো যদি ছবি আমরা তুলতে চাই বা হচ্ছে একটা ইমেজ নিতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, এমআরআই করতে হয়। এই জন্য হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানার জন্য আমাদের কি করতে হবে, এমআরআই করতে হবে। এরপর আসে উচ্চ রক্তচাপ, রক্তের শর্করা ও চর্বির পরিমাণ নির্ণয়ে পরীক্ষা করে। এটার মাধ্যমে কি, আমরা তো আগেই জেনে এসেছি যে রক্তচাপ উচ্চ নাকি নিম্ন, তারপর হচ্ছে রক্তের শর্করা ও চর্বির পরিমাণ মানে কি, কোলেস্টেরলের পরিমাণ কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক, এইগুলোর মাধ্যমেও কিন্তু হৃদরোগ যেটা আছে সেটা কিন্তু নির্ণয় করা হয়।